কি বললি? আমার মেয়েটা? আরাধ্য ভাই, আমার মেয়েটা কই? কি হলো? কথা বলেন। আমার মেয়েকে এনে দিন। আরাধ্য ভাই, আমার দুধের বাচ্চা হারিয়ে যায় কি করে? আপনি কি করেছিলেন? আমি আমার বাচ্চার কাছে যাব। আরাধ্য নিশ্চুপ। আরও উঠে চলে যেতে নিলে আরাধ্য আটকে দেয়। আরাধ্য শার্টের কলার চেপে আর্ত চিৎকার করে ওঠে, ছাড়ুন আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব। ওকে এনে দিন। কি হলো? ছাড়ুন আরাধ্য ভাই। আরাধ্য ছাড়ল না। আরও আরাধ্যর সাথে ধস্তাধস্তি করতে লাগলো। আরাধ্য বারবার না করলো, কিন্তু আরও শুনল না। একে তো সদ্য ডেলিভারি পেন সহ্য করেছে, তার উপর এমন ট্রমা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় আরও। আরাধ্য আরুকে আচমকা চুপ হতে দেখে চমকে ওঠে। তড়িঘড়ি করে ডক্টরকে ডাকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুলিশ সাগরের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। খবর পেয়েছে শ্রেয়া 1 সপ্তাহ হলো দেশে নেই, বাহিরে চলে গেছে। যা করার তাহলে সাগর একাই করেছে। অলি গলি সব পাগলের মতো হন্য হয়ে খুঁজে চলেছে আরাধ্য। আরুর অবস্থাও বেশি ভালো না। বারবার মেয়ের কথা জিজ্ঞেস করে জ্ঞান হারিয়ে ফেলছে। সাগরের লোকেশন বারবার চেঞ্জ হচ্ছে, কখনো হেমায়েতপুর, কখনো মিরপুর, তো কখনো ধানমন্ডি। তার একদিনে দুধের শিশুটার সাথে না জানি কী করছে। মেয়েটাও তার সুস্থ না, জন্মানোর পর দুধটাও পায়নি। খুব কাঁদছে হয়তো তার মেয়েটা। কথাটা ভেবেই ধপাস করে হাঁটু ভেঙে মাঝ রাস্তায় বসে পড়ল আরাধ্য। মাথার চুল টেনে চিৎকার করে কেঁদে উঠল। আশার ছেলেকে সামলানোর চেষ্টা করলো। আরাধ্য বাবাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম ছবে না আমায়। আমি যদি আমার মেয়েকে সুস্থ সময় না পাই, তাহলে কসম কাউকে ছাড়বো না। আমার মেয়ের আজ এই অবস্থা একমাত্র তোমাদের জন্য। তোমাদের পালের শত্রুগুলো আমার মেয়েকে নিয়ে চলে গেছে। একমাত্র তোমাদের কারণেই আমার আরও আজ এই অবস্থা। আরাধ্য ফের উঠে আবার খুঁজতে শুরু করে কলিজার মেয়েটাকে। এই ধানমন্ডির আশেপাশেই আছে হয়তো। আরুর জ্ঞান ফিরল আবার 7টার দিকে। সন্ধ্যা কণা বসে আছে মাথার আর পায়ের কাছে। দূরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ। কণা বেশ বকেছে তাকে। আরুর মায়ের হাত ধরে ব্যাকুল হয়ে জানতে চাইল, আমার মেয়ে পাওয়া যায়নি। ওকে কি হলো বলো? যায়নি পাওয়া? তোমরা এমন কেন? আমার দুধের শিশুটাকে তোমরা খুঁজে দিতে পারছো না। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। সরো সামনে থেকে। আমি খুঁজতে যাবো আমার মেয়েকে। আরু উঠে দাঁড়ালো। কণা সন্ধ্যা টেনে ধরলেও আরুকে এবার আটকাতে পারল না। রক্তে ভেজা পোশাক সমেত বেরিয়ে গেল। পুলিশরা এক্স্যাক্ট লোকেশন এবার ট্র্যাক করতে পারল। আরাধ্যকে জানাতেই আরাধ্য পুলিশদের সাথে বের হলো। রাত আসার তাদের পরিচিত লোকদের লাগিয়েছে বাচ্চাটাকে খোঁজার জন্য। ধানমন্ডির 9-এর এক পরিত্যক্ত গোডাউনে এসে থেমেছে লাস্ট লোকেশন। পুরো অন্ধকার গোডাউন, মাকড়সার জালে যাচ্ছে তাই অবস্থা। আরাধ্য সেসব তোয়াক্কা না করে দৌড়ে চলে গেল ভেতরে। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আরাধ্য পাগলের মতন আশেপাশে তাকালো, তার চিৎকার করে বলল, আমার মেয়ে কাঁদছে সাগর। তোর হৃদয় কাঁপছে না ওইটুকু বাচ্চার কান্না শুনে? ফিরে দে আমার মেয়েকে। কোথায় তুই? বেরিয়ে আয় বলছি। কান্নার শব্দ আরো গাঢ় হলো। আরাধ্যর বুকের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। পুলিশগুলো এক এক করে ভেতরে ঢুকতে লাগলো। বাচ্চার কান্নার আওয়াজ এবার কিছুটা হালকা হলো। বোধহয় মুখ চেপে ধরেছে। ডান দিক থেকে আওয়াজ আসছে হালকা। আরাধ্য ছুটে গেল সেদিকে। ছায়ার মতন দেখতে পেল কেউ দাঁড়িয়ে আছে। আরাধ্য এগোতে নিলে সাগর সামনে ফিরে বলল, একদম এগোবে না, মেরে ফেলবো বলে রাখলাম বাচ্চাটাকে। একদম না, আমার মেয়ের কিচ্ছু করবি না তুই। সাগর বাচ্চাটার মুখে হাত দিয়ে রেখেছে। ওর মুখ থেকে হাত ছড়া জানোয়ার। কসম আমি তোর এমন অবস্থা করবো যে তুই কল্পনা করতে পারবি না। সাগর হাসে। সেই হাসিতে শরীর জ্বলে ওঠে আরাধ্যর। পুলিশগুলো ততক্ষণে আরাধ্যর পাশে এসে দাঁড়ায়। সাগর পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যায়। উল্টো ঘুরে পালাতে চাইলে পুলিশ বলে ওঠে, পালানোর চেষ্টা করলে একদম গুলি করে উড়িয়ে দিব। সাগর দাঁড়িয়ে যায়। পুলিশগুলো খুব কাছে চলে আসলে সাগর বাচ্চাটাকে নিয়ে ঘুরে পড়ল। এগুলো কিন্তু ফেলে দিব বলে রাখলাম। তুই কি চাস?
আমার বাচ্চাটাকে নিয়ে আসলে কেন? আমার আরুকে চাই, এনে দে আরুকে, আমি দিয়ে দিব তোর বাচ্চা। আরও হাসপাতালে তুই জানিস না? জানি, সব জানি, আমার আরুকে চাই। আমার মেয়েকে আমার কোলে দিয়ে দে। না, একদম না, দিয়ে দিলেই পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। না, নেবে না, আমি নিতে দেব না। তুই জাস্ট আমার মেয়েটাকে দিয়ে দে। দেখ, কাঁদছে, ক্ষুধা লেগেছে, এত ঘন্টা হয়ে গেল জন্মানোর, এখনো দুধ উঠেনি মুখে। তোর হাতে পায়ে ধরি, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে। দিব না বলছি না। পুলিশগুলো গুলি চালাতে গিয়েও চালাচ্ছে না। গুলি চালালে হাত ফসকে বাচ্চাটা পড়ে গেলে একদম শেষ হয়ে যাবে। ইশারায় এক পুলিশকে লুকিয়ে পেছন সাইড দিয়ে যেতে বলল। পুলিশের এক কর্মকর্তা পেছন সাইড দিয়ে গিয়ে খুব সতর্কতার সাথে সাগরের গলা পেছন থেকে চেপে ধরতেই আরাধ্য দৌড়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। পুলিশগুলো এসে ধরে ফেলে। আরাধ্য মেয়ের গালে কপালে চুমু খায়। মেয়েটা একবার তাকালো আরাধ্যর দিকে, তারপর হুট করে কেমন চুপ হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানছে থেমে থেমে। পুলিশের এক কর্মকর্তা আরাধ্যকে বলে বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে। সাগরকে তারা দেখে নিচ্ছে। আরাধ্য তাই করল। এক হাতে বাচ্চা কোলে নিয়ে আরেক হাতে গাড়ি চালিয়ে হসপিটালে আসলো। চিৎকার করে ডক্টরকে ডেকে নিয়ে বলল, আমার বাচ্চাকে দেখুন, ও এমন করছে কেন? আরশি আর আয়ুষ এগিয়ে আসলো। ডক্টর বাচ্চাটাকে নিয়ে এনআইসিইউতে নিয়ে গেল। আরাধ্য বড় কাউকে হসপিটালে না দেখে বলল, মা, চাচি কোথায়? আপাকে খুঁজতে গেছে। আরও কে খুঁজতে গেছে মানে? আরও নেই হসপিটালে? না, আপা বেরিয়ে গেছে বাবুকে খুঁজতে। আরাধ্য ও নো বলে ছুট লাগালো আরুকে খুঁজতে বাহিরে। এনআইসিইউর বাহিরে গুটিসুটি পায়ে আরশি আর আয়ুষ এসে দাঁড়ায়। ডক্টররা বাচ্চাটাকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে। এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে। মনিটরে লাল আলো বারবার জ্বলে নিচ্ছে। যন্ত্র থেকে পিপ পিপ আওয়াজ আসছে। একজন সিনিয়র ডাক্তার কপালে ভাঁজ ফেলে বলল, বেবিটা নিঃশ্বাস নিচ্ছে না প্রপারলি, অক্সিজেনের স্যাচুরেশন ড্রপ করেছে। জন্মের পরই ওর নিউজেরিক্যাল প্রবলেম ছিল, বাঁচানো মুশকিল। কিছুক্ষণ পর ডক্টরগুলো এক এক করে বের হলো। আয়ুষ দৌড়ে জিজ্ঞেস করলো, আমাদের বাবু কি সুস্থ হয়ে গেছে? ডক্টর কিছু বলল না, যা বলার বড়দের বলতে হবে। আশেপাশে তাকালো, না, কেউ নেই দেখছি। আয়ুষ ডক্টরের থেকে রেসপন্স না পেয়ে ভিতরে ঢুকলো। পেছন পেছন আরশিও। ইনকিউবেটরে রাখা বাচ্চাটাকে আয়ুষ এগিয়ে গেল। চোখ বুজে আছে বাচ্চাটা। ছোট আয়ুষ ভাবল বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। ইনকিউবেটরে উপর হালকা স্পর্শ করে আয়ুষ বলল, তাড়াতাড়ি জেগে ওঠো লিটল বেবি, আই কোলে নিব তোমাকে, অনেক আদর দিব মামা তোমায়। আরশিও পাশে গিয়ে বসলো। বাবুর দিকে তাকিয়ে বলল, আমি করে নেব বাবুকে। আয়ুষ সতর্কতার সাথে বাবুকে কোলে দিল আরশির। তারপর পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি তুলে নিল। বাচ্চাটাকে ফের ইনকিউবেটরে শুইয়ে দিয়ে বলল, ওয়ান ডে ব্রোয়ের মতো ইউ অ্যান্ড মি ফাদার মাদার হব, আমার বেবি হবে, আমাদের স্মল সংসার হবে। রাস্তায় বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দৌড়ে চলেছে আরাধ্য। মা চাচিকে ফোন করছে, কিন্তু তুলছে না তারা। মা চাচি থাকা সত্ত্বেও কি করে আরও এভাবে বেরিয়ে যেতে পারে? আরাধ্য ফোনটা পকেটে ভরে সামনে এগোতেই দেখতে পায় আরুকে ধরে নিয়ে আসতেছে কণা আর শ্রদ্ধা। পরনে কাপড় রক্তে ভেজা, ব্লিডিং হচ্ছে। আরাধ্য দৌড়ে এগিয়ে গেল, অস্থির গলায় বলল। তুই ঠিক আছিস? আরু জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আমার মেয়েকে পেয়েছেন? হুম, ডক্টর দেখছে, চল দেখবি। আরাধ্য আরুকে ধরে নিয়ে আসলো হসপিটালে। এনআইসিইউর সামনে এসে বলল, কোথায় আমার মেয়ে? আরাধ্য ধরে নিয়ে গেল বাচ্চার সামনে। আশেপাশে ডক্টর নেই। আরু বাচ্চার দিকে তাকালো, কেমন চোখ বুজে আছে। ঘুমাচ্ছে বুঝি মেয়েটা? আরু অশ্রু মুছে কোলে তুলে নিল মেয়েটাকে। গালে কপালে অজস্র চুমু এঁকে দিল, আর অসংখ্য আদুরে আলাপ জুড়ে দিল মেয়ের সাথে। আমার সোনাটা, আমার আত্মাটা। মা খুব ভয় পেয়ে গিয়েছিল। আমার লক্ষ্মী মেয়ে কি শান্ত হয়ে আছে মায়ের কোলে এসে। ও মা, দেখো দেখো, আমার মেয়েটা দেখতে একদম আমার মতো হয়েছে না? কি কিউট! মাশাল্লাহ মাশাল্লাহ,
আল্লাহ নজর না লাগুক কারো। আমার জান বাচ্চাটা, মা খুব আদর করবে তোমায়। কণা ভ্রু কুঁচকালো, আরাধ্যর দিকে তাকিয়ে বলল। মেয়ে কাঁদছে না কেন, এমন চুপচাপ কেন? আরাধ্য বিষয়টা লক্ষ্য করল। মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে না। আরাধ্য হার্টবিট চেক করলো, বন্ধ। আরাধ্য চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। আরাধ্যর ডাক শুনে ডক্টর ছুটে আসলো। আরাধ্য জিজ্ঞেস করলো, আমার মেয়ের হার্টবিট বন্ধ কেন? নিঃশ্বাস ফেলছে না কেন? চোখ মেলে দেখাচ্ছে না কেন? ডক্টর মাথা নত করে বলল, সরি, আমরা বাঁচাতে পারিনি বাচ্চাটাকে শেষ পর্যন্ত। কথাটা কানে আসতেই আরও ঢলে পড়ে যেতে নিলে কণা ধরে ফেলে। আরাধ্যর পায়ের তলার মাটি সরে যায়। এ হতে পারে না, তার মেয়ে বেঁচে আছে। কি সব আবল তাবল বকছে ডক্টর। আরাধ্য আরুর থেকে কেড়ে নিয়ে সে এবার বাচ্চার ট্রিটমেন্ট শুরু করলো। হাত কাঁপছে, মনে মনে আল্লাহকে ডাকছে তার মেয়েকে বাঁচিয়ে দিক। আরাধ্য এই জীবনে আর কিচ্ছু চাইবে না। আরও কান্না শুরু করে দিয়েছে। সন্ধ্যা কণা সামলাতে পারছে না। আরাধ্য ডক্টরকে বলল, প্রিপেয়ার দ্য ডিফিব্রিলেটর, পিডিয়াট্রিক প্যাডস। একজন নার্স ছোট পেডিয়াট্রিক প্যাড বের করলো। ওগুলো কাপের মতো, যেন দুটো ছোট হাত মেয়েটির বুকের ওপর বসানো হলো। আরাধ্যর হাতের তালু ঘামছে। ডাক্তার গম্ভীর গলায় বললেন, কোনো লাভ নেই ডক্টর আরাধ্য, আপনার মেয়ে। আরাধ্য আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল। একদম চুপ। আরাধ্য পেডিয়াট্রিক ডিফিব্রিলেটরের সুইচ ঘুরল। ছোট শিশুটির দেহ সামান্য কেঁপে উঠলেও তা নিস্তব্ধ। শিশুর নিঃশ্বাস বন্ধ, স্ক্রিনে এখনো সোজা রেখা। আরাধ্য কেঁদে বলল, প্লিজ প্লিজ কাম ব্যাক মাই বেবি। আরও একবার শক দেওয়া হলো। মেয়েটার ছোট্ট শরীরটা হালকা উঠে গিয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে। মনিটরে একটাও ঢেউ নেই, হৃৎপিণ্ড একটুও নড়ে না। আরাধ্যর কান্না এবার আর্তনাদে রূপ নেয়। সে বসে পড়ে মেঝেতে। ডিফিব্রিলেটরের তারগুলো ছিঁড়ে পড়ে থাকে শিশুটির বুকের উপর। আরাধ্যর কণ্ঠ ছিঁড়ে যাচ্ছিল, চিৎকার করে বলতে থাকে, না, এটা হতে পারে না। আমার মেয়ে, আমার বাচ্চাটা এইভাবে চলে যেতে পারে না। সে জড়িয়ে ধরে রাখে নিথর ছোট্ট দেহটাকে, বুকের উপর ফেলে কপাল ঠেকিয়ে আবার চিৎকার করে কাঁদে। তুই চোখ মেলে তাকা না মা, একটাবার শুধু চোখ খোল মা, প্লিজ একটাবার। কত স্বপ্ন সাজিয়েছে তোকে ঘিরে, তোর মা আর আমি। প্লিজ বাবু ফিরে আয়, আমি বেস্ট বাবা হয়ে দেখাবো, প্রমিস। একটা আঁচল লাগতো দিব, গড প্রমিস। ফিরে আয় মা, একটা বার ফিরে আয়। আমি বাবা হিসেবে ব্যর্থ, পারলাম না বাঁচাতে আমার সোনাটাকে। সন্ধ্যা, কণা, আয়ুষ, আরশি সবাই স্তব্ধ। আরও একটা চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলেছে। নারী ছেঁড়া মানিককে সে কোলে নিল তো নিল, সেটা মৃত অবস্থায়। তার জীবিত হয়ে জন্মানো বাচ্চাটা মৃত হয়ে গেল। এই কষ্ট, এই ট্রমা আরও নিতে পারেনি। কত কিছু ভেবে রেখেছিল এই মেয়েকে ঘিরে, সব শেষ। এত যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে আনলো, অথচ মায়ের কোলে আসার আগে সে ঝরে গেল। বাচ্চাটা মায়ের দুধও পেল না, মায়ের স্পর্শও পেল না। আর এখন বাঁচবে কি নিয়ে? ও পাগল হয়ে যাবে। ফের জ্ঞান ফিরলে ও পাগল হয়ে যাবে। দিনটা শুক্রবার আজ। মসজিদের মাইক থেকে ভেসে আসছে জোহরের আজান। একদিনের দুধের শিশুকে কোলে নিয়ে পাথরের মতন বসে আছে আরাধ্য। রক্ত শূন্য ফ্যাকাশে মুখ, এক ধ্যানে তাকিয়ে দেখছে তার মেয়েটাকে। চোখ বন্ধ করে পরকালের ঘুমে মগ্ন হয়ে আছে তার মেয়েটা। গোসল করাতে হবে মেয়েটাকে, তারপর দাফনের কাজ সম্পন্ন করতে হবে। আরও এখনও সেন্সলেস হয়ে পড়ে আছে কেবিনে কণা আরুর সাথে। আশার নেই হসপিটালে। হসপিটালের পাশে থাকা হুজুর এসেছে। সন্ধ্যাকে বলল বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করাতে। সন্ধ্যা আরাধ্যর কোল থেকে মেয়েটিকে নিতে চাইলে আরাধ্য খপ করে মায়ের হাত ধরে ফেলে। রাগী চোখে তাকিয়ে বলল, খবরদার ধরবেন আমার মেয়েকে। বাচ্চাটাকে তো শ্শ্, আমার মেয়ের এই হাল একমাত্র তোমার আর তোমার স্বামীর কারণে হয়েছে। কোথায় তোমার স্বামী? রাত এগিয়ে আসলো। মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোমরা তোমাদের সন্তান হারিয়েছ? না, হারাওনি, হারিয়েছে আমি।
তে আমার মাথা খারাপ হয়ে গেছে। কোথায় তোমার ভাই? ভাইয়ের সাগরের কাছে, সাগর কোথায়? গোডাউনে। আরাধ্য বাচ্চাটার কপালে মুখে চুমু খেয়ে রাতের কোলে দিয়ে বলল, আমার মেয়েকে সাবধানে রাখবে। আমি আসছি। খবরদার খবর দিবে না, বলে রাখছি। আরাধ্য চলে যেতেই রাত মেয়েটাকে দু চোখ ভরে দেখল। মনে পড়ে গেল আরুর জন্মানোর দিনের কথাটা। সেই দিন এমন একটা ছোট্ট মেয়েকেই তার কোলে দেওয়া হয়েছিল। সেই ছোট্ট মেয়েটার আজ কোল খালি হয়ে গেল। রাত বুকের সাথে জড়িয়ে ধরল। তার মেয়ে নিঃস্ব হয়ে গেছে। কত স্বপ্ন, কত ভাবনা ভেবে রেখেছিল এই একজনকে ঘিরে, তার পূরণ হওয়া সম্ভব নয়। রাত বাচ্চাটাকে সন্ধ্যার কোলে দিয়ে বলল গোসলের সব ব্যবস্থা করে দিতে। কাফনের কাপড় আনা হয়েছে। সন্ধ্যা বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করতে গেল। চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে মোটা লাঠি দিয়ে সাগরকে একের পর এক আঘাত করে চলেছে আশার। পুলিশ ফোর্স বাহিরে, শুধু আশারের পরিচিত সেই পুলিশটা আছে ভেতরে। সাগর ব্যথায় চিৎকার করে উঠছে। রক্তে ভিজে গেছে সাগরের শার্ট, ঠোঁট কাঁপছে তার। এর ফাঁকে ফিসফিস করে বলল, ছেড়ে দিন আমায়। ছেড়ে দেবো তোকে? একটা শিশুকে মেরে ফেলেছিস তুই, আরও আরাধ্যাকে জীবন্ত মৃত বানিয়ে ফেলেছিস, আর বলছিস তোকে ছেড়ে দিতে? আমার নাতনিটা আমাদের ছেড়ে চলে গেছে একমাত্র তোর কারণে। তাকে না পারলাম ছুঁতে, আর না পারলাম নয়ন ভরে আদর করতে। তোকে এমন যন্ত্রণা আমি দেব যে। ঠিক তখনই হঠাৎ গোডাউনের দরজায় ধাক্কা পড়ে। ঝাঁপিয়ে ঢুকে আসে আরাধ্য। চুল এলোমেলো, চোখে লাল রক্তিম শিরা, হাতে ধরা এক ছোট্ট রড। আশার চমকে তাকালো। আরাধ্যা, তুই এখানে? আরাধ্য হাঁপাতে হাঁপাতে গর্জন করে উঠল। আমার মেয়ের হত্যাকারীকে আমি দেখতে আসবো না? সাগর কেঁপে উঠল। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, বাপ বেটা মিলে আমায় মেরে ফেলবে অফিসার। আমায় প্লিজ বাঁচান, এর চেয়ে জেলে নিয়ে যান। আরাধ্য এক মুহূর্ত সময় নষ্ট করল না। হাতে থাকা রডটা দিয়ে এলো পাথারি আঘাত করতে লাগলো। সাগর ওরে মা, ওরে আব্বা বলে চিৎকার শুরু করলো। আশার দৌড়ে এগিয়ে এসে আরাধ্যকে টেনে ধরল। পাগল হয়ে গেছিস নাকি? মেরে ফেলবি নাকি ওকে? আরাধ্য পাগলের মতো চিৎকার করলো। বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছে। মেরে ফেলতে চাই ওর মতো জানোয়ারকে। ওর জন্য আমার মেয়ে নেই, আমাদের জীবন শেষ করে দিয়েছে ও। পুলিশটা এবার এগিয়ে এসে সাগরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। এদের সামনে সাগরকে রাখা ঠিক হবে না, মেরেই ফেলবে। তারপর বাপ বেটাও জেলে চলে যাবে। সাগরের চোখ ঢুলে পড়ছে, শরীরের শার্ট রক্তে ভেজা। আরাধ্য ঝাঁকুনি দিয়ে আবার আঘাত করতে যাচ্ছিল। আশার তাকে শক্ত করে ধরে ফেলল। পুলিশ ফোর্সগুলোকে বাহির থেকে ভেতরে আসতে বলে সাগরকে নিয়ে চলে যেতে বলল। আরাধ্য সাগরকে ফের মারার জন্য উদ্যত হলে আশা টেনে ধরে শক্ত করে। পুলিশগুলো সাগরকে নিয়ে চলে যায়। আরাধ্য কাঁদতে কাঁদতে মাটিতে বসে বলে ওঠে, আমার সব শেষ হয়ে আছে বাবা, সব শেষ হয়ে আছে। আমি আর আরো বাঁচবো কি নিয়ে এবার? হাসপাতালে ফিরতেই দেখতে পেল কেবিনের সামনে রাখা হয়েছে সেই ছোট্ট দেহ, সাদা কাফনে মোড়া, একদম নিঃশব্দ শান্ত, যেন ঘুমিয়ে আছে পরকালের গভীর ঘুমে। আরাধ্য সবার আগে দৌড়ে গিয়ে মেয়ের মরদেহের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চিৎকার করে বলে ওঠে, মা রে, ও মা, ওঠ না, আমাদের ছেড়ে যাস না রে মা। আরাধ্যের আহাজারিতে হাসপাতালের করিডোর যেন থেমে গেছে। কেউ শব্দ করছে না। সন্ধ্যা, আয়ুষ, আরশি সবাই কাঁদছে। এমন করুণ দৃশ্যের ভাষা নেই কারোর কাছে। তখনই আশার এসে ছেলের কাঁধে হাত রাখে। সে নিজেও চোখ মুছে নেয় আড়ালে। আরও কেমন আছে? সেন্সলেস এখনো। আরাধ্য উঠে দাঁড়িয়ে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। আরও শুয়ে আছে, ফ্যাকাশে মুখ, হাতের স্যালাইন চলছে। পাশে বসে আছে কণা। আরাধ্য পাশে বসে হাতটা ধরল স্ত্রীর, তারপর আহাজারি করে বলল, আরো, আমাদের বাবু,
আমাদের বাবু যে আমাদের ছেড়ে চলে গেছে রে। শেষ বিদায় ধরবি না? বিদায় জানাবি না? আরও জবাব আসলো না। নিঃশ্বাস চলেছে কিন্তু চোখ খুলছে না। আরাধ্য ফুপিয়ে উঠল। এ কেমন দিন আল্লাহ তাদের জীবনে দিল। কণা চোখ মুছতে মুছতে বলে উঠল, আরাধ্য, লাস্টের আর বেশি সময় এভাবে রেখো না। আর ওর জ্ঞান ফেরার ঠিক নেই। দাফন কাজটা তুমি একাই শেষ করো, আরও অপেক্ষা করো না। আরাধ্য দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। আরও বিদায় জানাবে না বাবুকে? শেষবার ছুঁয়ে দেখবে না? আরাধ্য ঝাঁকালো আরুকে। উঠতে বলল কত করে, কিন্তু বেয়াদব আরু উঠছেই না। সব কষ্ট একা আরাধ্যকে কেন দিচ্ছে এরা? বাচ্চার দেহটা হাসপাতালের বাইরে আনা হলো। আকাশ তখন সাদা, রোদের ঝিলিক নেই, যেন আকাশও শোক পালন করছে। কবরস্থানে ছোট্ট করে একটা কবর খোঁড়া হয়েছে। হুজুর দোয়া পড়তে থাকলেন। আরাধ্য মেয়ের দেহটা নিজের কোলে তুলে নামিয়ে আনলো কবরে। ছোট্ট দেহ, খুব হালকা। মাটির নিচে এমন একটা কোমল প্রাণ যাবে, ভাবতেই কেমন লাগে। আরাধ্য সবার আগে এক মুঠো মাটি নিল। হাতটা কাঁপছে, চোখের জলে মাটি ভিজে গেল। ছোট্ট কন্যার মুখের দিকে তাকিয়ে মাটি ফেলল কবরে। বুক ফেটে কান্না উঠে তার। তারপর হুজুর এগিয়ে এসে কাফনের কাপড়ের কোণা ঠিক করে দিলেন। আরাধ্য কেবল তাকিয়ে আছে মেয়ের ফ্যাকাশে মুখের দিকে। মনে হচ্ছে এখনই বুঝি নড়ে চড়ে উঠবে ছোট্ট প্রাণটা। চোখের সামনে তার ছোট্ট মেয়েটার চিরকালের জন্য মাটির নিচে চলে গেল। এই পৃথিবীর সেই মাটিতে এখন আরাধ্য বাঁচবে কি করে? হুজুর বললেন, মনোযোগ ধরুন, সবাই হাত তুলুন। আকাশে সন্ধ্যার ধীরে ধীরে গোধূলি নেমে এসেছে। হুজুর শান্ত গলায় মোনাজাত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিতনাতাল কবর ওয়া আযাবান নার ওয়া বারকাতিল জান্নাতি ওয়া নাজনিনা মিনান নার ওয়া আসআদিনা বিহি আখিরাতানা ওয়া হাফিজিনা মিনাল ফাসাদিল দুনিয়া। হে পরম করুণাময় আল্লাহ, এই ছোট্ট মুমিনার আত্মাকে শান্তি দান করো এবং তার পাপগুলোকে মাফ করো। তাকে জান্নাতের সেরা বাগানে স্থান দাও। তার বাবা মাকে, অভিভাবকদের ধৈর্য শক্তি দাও, যাতে তারা এই কঠিন সময়ে ধৈর্য হারায় না। আমাদের সকলকে আমাদের নিয়ত ও আমল সঠিক করার তৌফিক দান করো। আমাদেরকে মরণোত্তর জীবনের জন্য প্রস্তুত করো। আল্লাহুম্মা আমিন আমিন। হুজুরের কণ্ঠস্বরে ধীর শ্বাস ফেটে ওঠে। সবাই কাঁদছে। মোনাজাত শেষে সবাই ধীরে ধীরে কবরস্থান ত্যাগ করলো। আয়ুষ শব্দ করে কাঁদছে, মানতেই পারছে না বাবুটা আর নেই। আরাধ্য কাঁদতে কাঁদতে কবরের পাশে শেষবারের মতো দৃষ্টি দিল। আষাঢ় রাত টানলে সে পরে যাবে বলে তাদের চলে যেতে বলল। আরাধ্যর বুক ফেটে যাচ্ছে ব্যথায়। ধপাস করে মাটিতে বসে কবরটা দু হাত মেলে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, পৃথিবী, তুমি তাদের বলে দিও আমি বাবা হিসেবে ব্যর্থ। আমার একদিনের দুধের শিশুকে আমি বাঁচাতে পারিনি। সেই নরপিশাচদের হাত থেকে আমার মেয়েকে তুমি জান্নাতের সর্বোত্তম স্থানে রেখে আনলাম। তাকে বলো আমি বাবা হিসেবে খুব নিকৃষ্ট আর অযোগ্য। রাত 11টার পর হসপিটালে ফিরে আরাধ্য। আসার রাত টেনেছিল অনেক আগেই, কিন্তু আসেনি। আরাধ্য তার ধীর পায়ে আরুর কেবিনের সামনে দাঁড়িয়ে রইল। দরজার কাছে মৃদু আলো পড়ে। ভেতর থেকে স্যালাইন মেশিনের টিকটিক শব্দ একাকিত্ব ছড়িয়ে দিচ্ছে। স্নায়ু আটকে ধরে হৃদয়ের বেদনা গর্জনের রূপ নেয়। আরাধ্য কাঁপতে থাকা হাতে দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকল। আরু শুয়ে আছে, নিঃশ্বাস চলছে ঠিকই, কিন্তু চোখ বন্ধ। আরাধ্য ধীরে ধীরে আরুর হাতটা ধরল। মাঝরাতের নীরবতা ফিসফিস করে বলল, ওঠ না আরু, ওঠ। আর কত কষ্ট দেবে তোরা মা আর মেয়েরা মিলে বলতো? আমার কষ্ট ফুরাচ্ছে না, ওঠ না। জানিস সেখানে আমি নিজ হাতে শুয়ে দিয়ে এসেছি, শান্তি মতন ঘুমাচ্ছে। কেউ ডিস্টার্ব করবে না আমাদের মেয়েকে, কেউ সাহস পাবে না চুরি করে নেয়ার। এবার ওঠ জান, ওঠ,
দেখবি না আমাদের আশাটা কোথায় আছে? আরাধ্য আরুর হাতে কপাল ঠেকালো, মনে হলো আরু তার হাত নাড়িয়েছে। আরাধ্য মাথা তুলে দেখল আরু হালকা তাকানোর চেষ্টা করছে। আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। আরু চোখ উঁচু করে তাকালো আরাধ্যর মুখের দিকে। এলোমেলো গলায় বলার চেষ্টা করলো, আমাদের মেয়ে কই? ও ঠিক আছে না? আরাধ্য হাসলো। তার এখন হাসতে ইচ্ছে করছে। আমাদের মেয়ে ঘুমাচ্ছে। আরু দম ফেলল। মস্তিষ্ক ভেবে নিল সত্যিই ঘুমাচ্ছে। ওর কাছে যাব আমি। যাবি ওর কাছে? তখন ডক্টররা মিথ্যে বলেছিল, তাই না? আরাধ্য ধরে উঠালো আরুকে। চল আশার কাছে নিয়ে যাই তোকে, মেয়েটা খুশি হবে তোকে দেখে। আরাধ্য আরুকে পাঁচা কোলে নিয়ে হসপিটালের বাহিরে আসলো। তা দেখে আরু বলল, বাইরে কেন? আশার কাছে যাচ্ছি আমরা। আরুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কবরস্থানে আসলো। আরু ভ্রু কুচকালো। আশ্চর্য, কবরস্থানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থামিয়ে আরুকে বের করলো। আশাখানা দেখতে চেয়েছিলে, আয় আশাকে দেখবি। আরু দু কদম পিছিয়ে পড়ে যেতে নিলে আরাধ্য ধরে ফেলে। আরাধ্য হাতের ইশারায় আশার কবরটা দেখিয়ে বলল, ও যে দেখ, ওখানটা আমাদের মেয়েকে চির শান্তিতে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। আরু আরাধ্যর বুকের শার্ট খামচি দিয়ে টেনে ধরল। কান্নারত গলায় বলল, কি বলছেন এসব? কি বলছেন কি? না, এটা হতে পারে না। মিথ্যে বলছেন আপনি। আপনি কি করে আমার মেয়েকে ওখানে রাখতে পারেন বলেন? আমি তো ঠিক মতো দেখলাম না আমার মেয়েকে, ঠিক মতো জড়িয়েও ধরলাম না। আপনি কবরে রেখে আসলেন, ঠকালেন আমায় আরাধ্য। আপনি ঠকালেন আমায়, আমাকে রেখে আমার মেয়ের দাফন করে দিলেন। আহমেদ বাড়িটা শোকে ছেয়ে গেছে। মেয়েকে কবর দেওয়ার পরের দিন দুপুরে আরুকে নিয়ে আহমেদ বাড়ি ফেরা হয়। আরু নিশ্চুপ হয়ে গেছে। সেদিন আয়ুষের তোলা সেই ছবিটা বুকে জড়িয়ে ধরে শুধু কান্না করে। বুকের দুধে তার জামা ভিজে যায়, অথচ তার মেয়েটা নেই খাওয়ার জন্য। আরাধ্য চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না। এক আরুকে নিয়েই যেন এখন তার পৃথিবী। সকালে বউকে নিজ হাতে জোর করে কিছুটা খাইয়ে হসপিটালে চলে যায়, কিন্তু কাজে মনোযোগ আসে না তার। দু চোখ জলে ভেসে ওঠে, মন মানতে চায় না। সাগরের হাজত বাস হয়েছে, এর মতন নরকের কীটকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। আশার সন্ধ্যা অনেক চিন্তিত আরুকে নিয়ে। এভাবে চলতে থাকলে ছেলেমেয়ের দুটো জীবন থমকে থাকবে। এদিকে আয়ুষও কেমন চুপচাপ হয়ে গেছে, রাত চাচ্ছে না ছেলেকে আর দেশে রাখতে। সেজন্য কানাডায় পাঠানোর ব্যবস্থা করতে চাইল, ওখানে থেকে পড়াশোনা করুক। আয়ুষ যেতে রাজি হলো না, কিন্তু বাপের চোখ রাগানোতে রাজি হলো। তার মোটেও যেতে ইচ্ছে করছে না তার দেশ, তার আপনজনকে ছেড়ে। তার মনে হচ্ছে সে দেশের বাহিরে চলে গেলে তার আশি তার থেকে দূরে সরে যাবে। সে বাবাকে বলল, থাকি না দেশে তোমাদের সাথে, আমি চলে গেলে তোমরা আশির বিয়ে দিয়ে দিবে কোথাও। না দিব না, আরশি তো তোরই, তোর আরশি তোরই থাকবে। আপুকে ছেড়ে চলে যাব এই সময়? আমরা আসি তো দেখার জন্য। টানা 15 দিন বোঝানোর পর রাজি হলো আয়ুষ। রাত পাসপোর্ট ভিসা রেডি করতে দিল। আয়ুষ বাইরে চলে যাবে বলে ভীষণ মন খারাপ আরশিন। বাইরে যাওয়ার কি দরকার, বাংলাদেশের পড়াশোনা কি ভালো না? আরাধ্য সন্ধ্যা হতেই বাসায় ফিরে আসে। সোজা নিজের রুমে ঢুকে দেখে আরু ঘুমিয়ে আছে, বুকের সাথে মেয়ের ছবি জড়িয়ে ধরে। আরাধ্য অ্যাপ্রনটা খুলে ছবিটা আলগোছে হাত থেকে ছাড়িয়ে টেবিলে রাখলো। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল। গোসল সেরে বের হয়ে দেখে আরু উঠে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল, খাবার আনি? আরু ছলছল নয়নে বলল, আমার কোলটা ভরে দিন না আরাধ্য। আমার তো এখন আমার বাচ্চাকে সাথে নিয়ে দিনগুলো কাটানোর কথা ছিল, কিন্তু দেখুন না কি থেকে কি হয়ে গেল। আমি মা ডাক শুনবো না কখনো, কাউকে যত্ন সহকারে পালবো না আমি। আরাধ্য জড়িয়ে ধরল আরুকে,
মাথায় চুমু খেয়ে বলল, শরীর ভালো না তোর আরু, এভাবে চলতে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। আমরা আবার বাবা মা হব তো, কিন্তু সময় লাগবে তো। কত সময় লাগবে? আমি সময় চাই না, আমি আমার কোল ভরাট দেখতে চাই, আমার বাচ্চা চাই। আচ্ছা, আমরা নেওয়ার চেষ্টা করবো বাচ্চা। সবার আগে তোর ভালো থাকাটা বেশি আমার কাছে। সত্যি? তবে শর্ত আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, আগের মতন অ্যাক্টিভ হতে হবে, নিজের যত্ন নিতে হবে। পারবি? আরু ছোট করে জবাব দিল। হুম। আরু নিজেকে সময় দিতে লাগলো, নিজের খেয়াল রাখতে শুরু করলো। কিন্তু প্রতি সপ্তাহে মেয়ের খবর দেখতে আর মাঝরাতে মেয়ের জন্য কান্না করতে ভুলল না। সন্ধ্যা আরশিকে যথেষ্ট সময় দিয়ে রোজ বিকেলে একটু হাঁটতে নিয়ে যায়, কাজের মধ্যে রাখার চেষ্টা করে। এদিকে আয়ুষের পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে গেছে, কানাডা যাওয়ার ডেটও চলে এসেছে। আয়ুষ কানাডা যাওয়ার আগের দিন এসে সন্ধ্যারা সবাই এসে রাতের বাসায় থাকে। আয়ুষ সেই রাতটা সবার সাথে গল্প করে টানা 11 বা 12 বছরেরও বেশি সময় ধরে সে তার পরিবারের কাউকে সামনাসামনি দেখতে পারবে না, ব্রোকে চালাতে পারবে না, বোনের সাথে ঝগড়া হবে না, আরশিকে দেখতে পারবে না, বাবা মায়ের বকা খাওয়া হবে না। থাকবে কি করে? ভাবতেই আয়ুষের গলা আটকে আসে। আরু ভাইকে জড়িয়ে ধরে বোঝালো, ঠিক মতো থাকবি, কোনো দুষ্টামি করবি না। আয়ুষ চুপচাপ শুনল সব। রাতও যাবে সাথে, তার বিজনেসের ডিল আছে একটা, তো একই সাথে আয়ুষকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর চলে আসবে। আয়ুষের চলে যাওয়ার দিন কুনাল, আরাফাত আর শরীফা আসলো আয়ুষকে দেখতে। এয়ারপোর্ট অবধি যাবে সবাই। আয়ুষ রাত এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে সবার থেকে এক এক করে। আয়ুষ বোনকে জড়িয়ে ধরল। মিস করবো তোকে আপু, একদম কাঁদবি না আর, সবসময় হাসি খুশি থাকবি। ব্রো আমার আপাকে কষ্ট দিবে না। আমি যদি শুনি আপুকে কষ্ট দিয়েছো তাহলে কিন্তু খুব বকবো তোমায়। কখনো দেখেছিস কষ্ট দিতে ইচ্ছে করে? তোর থেকে ভালোবাসি তোর বোনকে আমি। তুই সাবধানে থাকিস, ঠিক মতো পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি। তাহলে এই বোনের স্বামী বানাবে তো আমায়? বানাবো। আয়ুষ এবার আরশির কাছে গেল, আরশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, ভুলে যেও না আমায়, কিন্তু আমি তোমার ফিউচার স্বামী, কারো দিকে নজর দিবে না। দেশে ফিরেই তোমায় বিয়ে করবো, মনে থাকবে। আরশি মাথা নত করে বলল, তোমার অপেক্ষায় থাকবে তোমার আরশি। আরশির এই সামান্য কথাটা শুনেই যেন পুলকিত হলো আয়ুষের হৃদয়। চাচার দিকে তাকিয়ে বলল, এই ভরসায় যাচ্ছি যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরে তোমার মেয়েকে বিয়ে করব। প্লিজ ডোন্ট ব্রোক মাই ভরসা চাচ্চু। সাবধানে থাকিস। কথাটা বলেই আশার আয়ুষকে আদর করে দেয়। কুনাল এগিয়ে আসে, আয়ুষ সেদিকে তাকিয়ে বলল, আমার আশিকে দেখে রাখবে কুনাল ভাইয়া, ও যেন কোনো ছেলের সাথে ভাবনা জমায়, জমালেই আমায় বলে দিবে সব, ওর খবরাখবর দিবে। ডোন্ট ওয়ারি, আমি তোমার সব খবরাখবর দিব আরশির। ওর আশেপাশে কোনো ছেলেকে আসতে দিবে না, প্রমিস। বোকা আয়ুষ বুঝতেই পারল না সে শেয়ালের হাতে মুরগি রেখে যাচ্ছে, কারণ রক্ষকই একসময় ভক্ষক হয়ে উঠবে। প্লেন ছাড়ার সময় হতেই রাত আয়ুষকে ধরে নিয়ে যায় ভেতরে। আয়ুষ পেছন ফিরে সবাইকে শেষবারের জন্য দেখে নেয়। রাত 11টায় সেই প্লেন ছাড়ল বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর রাত আয়ুষ অবশেষে কানাডা এসে পৌঁছালো। কানাডার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করে দিল, হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিল। এখন রাতের সাথে ফ্ল্যাটেই থাকবে, রাত চলে আসার পর হোস্টেলে থাকবে। রাত 1 মাসের মতন কানাডায় থাকলো। আয়ুষ 1 মাসে অভ্যস্ত হয়ে গেছে। তার স্কুলে একটা নতুন ফ্রেন্ড হয়েছে ইয়ানা। রাত চলে আসার পর হোস্টেলে থাকতে চাইলে ইয়ানা তাকে তাদের বাসায় থাকতে বলে। ইয়ানার এক দাদু ছাড়া কেউ নেই। এমনিতেও হোস্টেলের খাবার দাবার ভালো লাগে না আয়ুষের, সেই জন্য রাজি হয়ে গেল। ইয়ানাদের বাসার গেস্ট রুমে আয়ুষ থাকে। ইয়ানার দাদু অ্যাডাম স্পার্কস অনেক মিশুক একটা লোক, সাথে একজন বিজনেসম্যান। আয়ুষ রোজ ফোন দিয়ে তার বোন, মা, বাবা, কুনালের থেকে আরশির খোঁজ খবর নেয়। আরাধ্য আরও চেষ্টা করছে আবার বাচ্চা নেওয়ার, কিন্তু আরও কনসিভ করছে না। আরাধ্য সেজন্য আরুকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার তাদের দুজনকে বসতে বলল।
রিপোর্টগুলো ফাইল টেবিলে রাখতেই ডাক্তার সেগুলো মন দিয়ে দেখল। আরও চুপচাপ চোখ নামিয়ে বসে আছে। আরাধ্য চিন্তিত মুখে ডাক্তারকে জিজ্ঞেস করল। ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বলল, দেখুন ডক্টর আরাধ্য, আরুর শরীরে মানসিক ট্রমার প্রভাব অনেক বেশি পড়েছে। সন্তান হারানোর সঙ্গে ওর হরমোনের ভারসাম্য একদম এলোমেলো করে দিয়েছে। প্যালেকটিন হরমোনের অনেক বেশি বেড়ে গেছে, যা প্রবলেক্সকে বাধ্যগত করেছে। আর মানসিকভাবে ও এখন সেই থেকে পুরোপুরি বেরোতে পারেনি। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শরীরে স্বাভাবিক হতে সময় লাগতে পারে। আরও যেন আড়ষ্টই হয়ে গেল। আমার মা হবার সম্ভাবনা কি তাহলে নেই? না না, এমন কথা বলছি না। মা হতে পারবে, তবে শরীর আর মন দুটোকেই এখন সময় দিতে হবে। কিন্তু মানসিকভাবে সুস্থ হতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে, স্ট্রেস কমাতে হবে। কিন্তু হরমোনাল থেরাপি, নিয়মিত সাইকোথেরাপি আর স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। তাড়াহুড়া করলে আরও ক্ষতি হতে পারে। অপেক্ষা কিভাবে করব আমি ডক্টর? আমার কোলটা তো এখনই শূন্য। আমার তো মা ডাক শোনার কথা ছিল এখন। ডাক্তার সান্ত্বনা দিয়ে বলল, আমি বুঝতে পারছি ওর, কিন্তু তাড়াহুড়া করলে বিপদ বাড়বে। তুমি ধৈর্য রাখো, আশা হারিও না। সময় নেবে, কিন্তু তুমি ঠিকই আবার মা হতে পারবে। মা হওয়া বন্ধ হয়নি তোমার জন্য। আরাধ্য আরুর হাত চেপে ধরল। ডাক্তার কিছু থেরাপি আর ওষুধের লিস্ট লিখে দিলেন। আরু আরাধ্য চেম্বার থেকে বের হয়ে এলো। ডক্টরের বলা মতো আরু সব করছে। আরাধ্য নিয়মিত আরুকে সাইকোথেরাপি দেওয়াচ্ছে। টানা 3 বছর পর অবশেষে আরু আজ টেস্ট করে জানতে পারল শি ইজ প্রেগনেন্ট। কিটটা চোখের সামনে ধরে খুশিতে কেঁদেই দিল। আরাধ্যরও চোখ মুখ চমকে উঠল খুশিতে। এবার আর কোনো রিস্ক নিবে না সে। আগের বারের তুলনায় এবার আরও চোখে চোখে রাখতে লাগলো আরাধ্য। হসপিটালে খুবই কম যায়, সারাক্ষণ বউয়ের সাথে সাথেই থাকে। আয়ুষ তো বোনের মা হওয়া নিয়ে বেশ খুশি। 3 বছরের বেশ উন্নতি হয়েছে তার। এখন সে কানাডার হাই স্কুলের দ্বাদশে পড়াশোনা করছে, যা বাংলাদেশ ইন্টার সেকেন্ড ইয়ার। পড়াশোনায় বেশ মনোযোগী সে। ইয়ানা বেশ মেধাবী স্টুডেন্ট। তার সাথে থেকে আয়ুষও হয়ে গেছে। তারপর কানাডার টিচারদের পড়াশোনা বেশ ভালো। দীর্ঘ 8 মাস পর আরুর কোল জুড়ে আসলো একটা পুত্র সন্তান। সেদিন আরু খুব কেঁদেছিল ছেলেকে কোলে নিয়ে। মেয়েকে নিতে পারেনি ঠিক মতন কোলে, এবার ছেলেকে একটুও কাজ ছাড়া করল না। আরাধ্য ছেলেকে কোলে নিয়ে শখানেক চুমু খেয়ে নিল। আহ, তার খালি বুকটা পূরণ হলেও মেয়ের স্থানটা মেয়েরই আছে, সেখানে ছেলের প্রবেশ অসম্ভব। আশার নাতির নাম রাখল আরহাম আহমেদ। আরহামের ছবি পাঠানো হলো আয়ুষকে। আয়ুষের আরহামের ছবিটা দেখে ইচ্ছে করলো ছুটে বাংলাদেশে চলে আসতে। কোলে নিতে ইচ্ছে করলো তার মামাটাকে। কি কিউট হয়েছে ছেলেটা, একদম আয়ুষের মতন। হ্যাঁ, আয়ুষের মতনই কিউট হয়েছে। আয়ুষ কিউট, আয়ুষের ভাগ্নে আয়ুষের মতোই হয়েছে। 2 দিন পর আরু আর আরহামকে নিয়ে বাসায় ফিরে আরাধ্য। বাসায় ফিরেই ছোটোখাটো একটা আয়োজন করে। কুণালরা আসে। এই 3 বছরের মধ্যে গত বছর নীরার বিয়ে হয়ে গেছে। নীরা তার স্বামীকে নিয়ে এসেছে আরুর ছেলেটাকে দেখতে। কোলে নিয়ে অনেক আদর করলো। বিকেলে ছেলেকে কোলে নিয়ে আরাধ্য আরু আসলো কবরস্থানে মেয়ের সাথে দেখা করতে। আরুর কোলে আরহাম। আরাধ্য কবরটাকে হাত দিয়ে ছুঁয়ে দিল। ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমার আম্মা, আমার কলেজা, ভালো আছো? দেখো, আজ কাকে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। তোমার ভাইয়া এসেছে। সেদিন বলেছিলাম না তোমার ভাইয়া বা বোন আসতে যাচ্ছে? তোমার ভাইয়া হয়েছে, তার নাম রাখা হয়েছে আহরাম। আশার ভাই আহরাম। দেখবে না ভাইয়াকে? আরু মাটিতে বসলো হাঁটু ভেঙে। হাত ছুঁয়ে বলল, ভাইয়া এসেছে তোমায় দেখতে মা। আজ তুমি আমাদের সাথে থাকলে। তোমার বয়স হতো 4 বছর। তুমি ভাইয়াকে জড়িয়ে ধরতে, নরম তুলতুলে হাতে আদর করতে, মিহি গলায় ডাকতে ভাই বলে। কিন্তু তুমি ডাকলে না মায়ের কাছে। মা সবসময় তোমায় মনে রাখবে। তোমার স্থানে কেউ আসবে না। আমরা অপেক্ষায় আছি তোমার কাছে যাওয়ার। সেদিন তোমাকে খুব করে আদর করে দেব। কোলের আরহাম কেঁদে উঠল তখন।
আরও উঠে দাঁড়ালো। আরও জিজ্ঞেস করলো। কাঁদছো কেন বাবা? বোনের সাথে দেখা করো, তোমার বড় বোন। আরাধ্য কোলে নিল ছেলেকে, তারপর ছেলেকে বলতে লাগলো। হিংসুটা ছেলে, আমার মেয়েকে হিংসা করছো? ভেরি ব্যাড বাবা। আরও মৃদু হাসলো। ছেলের কান্না থেমে গেছে। মেয়েটা তাদের কাছে থাকলে এখন তার এই পরিবারটা পূর্ণ হতো। ছেলে মেয়ে দুটোকে নিয়ে কাটত সুন্দর সময়গুলো। আরাধ্য এক হাত দিয়ে আরুকে জড়িয়ে ধরে কবরের দিকে তাকিয়ে বলল। মা বাবা আবার আসবে মা, ভালো থেকো। পরে যেন বলে যদি কিছু থাকে তাহলে আবার এসে আমাদের কোল ছুড়ে আমাদের মেয়ে হয়ে। সে জন্মে বাবা তোমাকে চলে যেতে দিবে না, প্রমিস। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আরু আরাধ্য আরহামকে নিয়ে ঘুরে দাঁড়ালো। এক পা করে চলে যেতে লাগলো। অথচ তাদের মন মস্তিষ্ক পড়ে রইল সেই ছোট্ট কবরটার কাছেই। তাদের এই সংসারে মেয়ের শূন্যতা সব সময় থেকে যাবে। এই শূন্যতাই এই জন্মে আর মিটবে না। ছোট্ট আশা ভালো থাকুক ওই দূর জগতে। দিন শেষে মিলন হোক বাবা মায়ের সাথে তার জগতে।